সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয় এটা বক্তব্য দেওয়া দরকার নেই, কারণ এটা আপনারা সকলেই ভুক্তভোগী, সকলেই বুঝেন। মনে করেন 12 কেজি সিলিন্ডারের গত জানুয়ারিতে দাম ছিল 1306 টাকা। জানুয়ারির কথা কেন বললাম, মানে এই সরকার আসার আগের মুহূর্তে যে দাম ছিল সেটা হচ্ছে 1306 টাকা। এইটার উপরে বাড়াতে বাড়াতে 636 টাকা বাড়িয়ে 1940 টাকা দাম হয়ে গিয়েছে। 1940 টাকা দাম হওয়ার পরে যেহেতু বিশ্ব দরবারে দাম কমেছে, আবার একটু সরম এসেছে বিএনপি, 55 টাকা কমিয়েছে। তাহলে 1306 টাকার গ্যাস 1940 টাকায় গিয়েছে, এখন 1885 টাকায় এসেছে। এটা কি আমাদের মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ কি এই দাম দিয়ে গ্যাস জ্বালাতে পারে? তাহলে এই হচ্ছে সমস্যা, সেজন্য আমরা প্রতিবাদ করতে এসেছি। এরপরে বিদ্যুতের বিষয়, বিদ্যুতে গ্রাহক লেভেলে বাড়ানো হয়েছে প্রায় 17%, 16.7%, আর পাইকারি দাম বাড়ানো হয়েছে প্রায় 20%, 19.7% প্রায়। তাইলে এখন যদি এই যে বিদ্যুতের দাম সোজা হিসাব হচ্ছে, 1 ইউনিট বিদ্যুৎ যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে আগের চাইতে 1 টাকা 52 পয়সা বেশি দিতে হবে। আপনি 100 ইউনিটের জন্য 152 টাকা বেশি দিতে হবে। তাহলে এই যে বিদ্যুতের দাম বাড়লো, এটা আমাদের এই সহ্যের সীমার বাইরে। সাধারণ মানুষ এই বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। এখন পাইকারি বিদ্যুৎ বাড়ানোর কারণে কি হবে? তাহলে এটার কারণে মিল কলকারখানা স্থবিরতা আসবে, সেখানে অসুবিধা হবে, সেখানে প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, সেই কারণে আবার দ্রব্যমূল্য অতিরিক্ত বাড়বে। এমনি তো বাজারে গেলে এখন আলু ছাড়া অন্য কোনো জিনিস কি দাম বাড়া ছাড়া কমার কোনো ব্যবস্থা আছে? শুধু আলুটা মোটামুটি একটু স্থিতিশীল আছে, এছাড়া আর কোনো আইটেম খালি আজকে একদম কালকে একদম খালি বাড়তেই আছে। 10 টাকা বাড়ছে এই সপ্তাহে। আচ্ছা, আলুও নাকি বেড়েছে? এটা আমি তাহলে আলুও নাকি বেড়েছে এই সপ্তাহে, তাহলে তো আরও দুর্ভোগ বেড়ে গেল। আমার কাছে খবর ছিল যে আলুটা মোটামুটি ঠিক আছে। তাইলে এখন নিত্য পণ্যের দাম, ডিম খাইতো মানুষ একটা, আলু ভর্তা করতো, সেই ডিমের দামটাও বেড়ে গেছে। তাহলে এইভাবে দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত। সেখানে যদি দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, জ্বালানি তেলের দাম বাড়ে, তাহলে এটা আমাদের পরিবহন খরচ বাড়বে, উৎপাদন খরচ বাড়বে, এবং এটার আলটিমেট হবে দ্রব্যমূল্য আরও বেড়ে যাবে, জনদুর্ভোগ বেড়ে যাবে। তাহলে বাজেট ঘোষণার আগে এইরকম একটি নির্বাচিত সরকার এইরকম গণবিরোধী সিদ্ধান্তকে নিতে পারে? তাহলে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, নাহলে গণরোষের সৃষ্টি হবে, সেই গণরোষে গদি ছাড়তে হবে। আমরা তো এই সরকারের বিরুদ্ধে 3 মাসের মাথায় এত আন্দোলন করতে হবে ভাবি নাই। আমরা চাই এই সরকার 5 বছর ক্ষমতায় থাকুক, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে ভূমিকা রাখি, সেই হিসাবে আমরা সহযোগিতা করছি। কিন্তু এই সরকার রাতের আঁধারে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন যদি গ্যাসের দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, তাহলে এটা কি জনগণের সরকার বলা যায়? তাহলে সেই সরকারের বিরুদ্ধে তো আমাদের বিক্ষোভ করতেই হচ্ছে। এরপরে সংসদীয় কমিটি আছে, জাতীয় সংসদ আছে, সেখানে আলোচনা করেন না, সংসদীয় কমিটিতে মধ্যে আলোচনা করেন না, আলোচনা করে বাস্তবসম্মত পদক্ষেপ নেন, তাহলে জনগণ মেনে নেবে। আপনি 51% সমর্থন পেয়ে অহংকারী হয়ে আপনি যদি 70% ভোট দিয়ে যে গণভোট হয়েছে সেই গণভোটকে অস্বীকার করেন, তাহলে তো জনগণ আপনাকে মেনে নেবে না। আর গণভোট অস্বীকার করা মানে
বেগম খালেদা জিয়াকে অবমাননা করা। কারণ 91 সালে গণভোটের মাধ্যমে সংসদীয় সরকার পদ্ধতি কায়েম হয়েছিল, সেই কারণেই আজকে তারেক জিয়া সরকার প্রধান এবং প্রধানমন্ত্রী হয়েছে। গণভোটকে অস্বীকার করা মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননা করা। কারণ জিয়াউর রহমান এই প্রথম বাংলাদেশে 1977 সালে গণভোট দিয়েছিল। গণভোটের মাধ্যমে ভোট বিজয়ী হয়ে বাকশালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্রের পক্ষে জনগণ ম্যান্ডেট দিয়েছিল। 12 ফেব্রুয়ারির গণভোটেও জনগণ ম্যান্ডেট দিয়েছিল। আমরা শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সাল শান্ত, শহীদ ফারুক হোসেন সহ দেশের 2000 শহীদের রক্ত ঋণ শোধ করব। আগের সেই বন্দোবস্ত মেনে নেওয়া হবে না। জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ মেনে নিতে হবে, সেই পথে হাঁটতে হবে। জুলাই সনদ মেনে না নিলে দুর্বার আন্দোলন যে শুরু হয়েছে সেই আন্দোলন থামবে না। এবং আগামী 19 তারিখে লালদিঘিতে বিভাগীয় মহাসমাবেশ হবে। সেখানে ডক্টর শফিকুর রহমান আগামী 13ই জুন ঐতিহাসিক লালদিঘি ময়দানে 11 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন ডক্টর শফিকুর রহমান, কর্নেল অলি আহমদ, মাওলানা মুমিনুল হক, নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সেখানে বিস্তারিত কথা হবে। আপনাদেরকে সেই 13 জুনের মহাসমাবেশের দাওয়াত দিচ্ছি। এবং আজকে যে আমরা বিক্ষোভ, সেই বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এতক্ষণ যা বললাম এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, কিন্তু এই যে স্বাভাবিক মূল্য বৃদ্ধির পরে আরও কেন মূল্য বাড়ে, সেইটার কারণ হচ্ছে বিএনপির চাঁদাবাজি, দখলবাজিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। অন্যান্য সময় গরুর গাড়িতে চাঁদাবাজি হইত, এবার কোরবানিতে প্রতিটি গরুতে চাঁদাবাজি হয়েছে। এবং ক্রেতাদের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়েছে, বিক্রেতাদের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়েছে। কেন গণতান্ত্রিক সরকার ওপেন টেন্ডারিং এর মাধ্যমে এই বাজার ইজারা দিয়ে জবাবদিহিতামূলক ব্যবস্থা কায়েম করতে পারলো না, আমরা জানতে চাই। প্রতিটি গরুর উপর চাঁদাবাজি করে আপনি জনগণের সরকার দাবি করবেন, সেই ভুয়া দাবি মানুষ মেনে নেবে না। চামড়ার বাজার দোষিয়ে দিয়ে গরিব মানুষের হক মেরেছেন, গরিব মানুষের পেটে লাথি মেরেছেন, এতিমখানায় লাথি মেরেছেন। এতিমেরা পালিত হতো এই চামড়ার দাম দিয়ে, সেই চামড়ার বাজারকে দোষিয়ে দিয়ে এতিমদের পেটে লাথি মেরেছেন, গরিবদের পেটে লাথি মেরেছেন এবং দেশের অর্থনীতিকেও দোষিয়ে দিয়েছেন। কাজেই এইভাবে গণবিরোধীমুখী চললে, চাঁদাবাজি করলে, দখলবাজি করলে তো জনগণের সমর্থন থাকবে না। সেজন্যই তো 3 মাসের মাথায় খেলার মাঠে গেল বুয়া বুয়া স্লোগান, রামিসার বসাই গেল বুয়া বুয়া স্লোগান। লজ্জা থাকা উচিত তোমাদের। 3 মাসের মাথায় কেন বুয়া বুয়া স্লোগান শুনতে হচ্ছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির তো বর্ণনা দেওয়ার দরকার নেই, একটা ঘটনায় বোঝার জন্য যথেষ্ট। জঙ্গল সলিমপুর আমাদের শহরের লাগু একটি এলাকা। এই দলীয় চাঁদাবাজি, সন্ত্রাসকে আস্কারা দিতে দিতে এমন পর্যায়ে গেছে, সন্ত্রাসীরা বুলডোজার দিয়ে রাস্তা কেটে দিয়েছে, যৌথ বাহিনীর কান গুড়িয়ে দিয়েছে। তাহলে এইভাবে দলীয় চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে আস্কারা দিয়ে তারা এমন পর্যায়ে গিয়েছে, সরাসরি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আজকে চ্যালেঞ্জ ঘোষণা করেছে। শিলং মন্ত্রীর ক্ষমতায় থাকার কি কোনো অধিকার আছে? স্বরাষ্ট্রমন্ত্রী পরিচয় দেওয়ার কি কোনো অধিকার আছে? এই জঙ্গল সলিমপুরের ঘটনার পরে
লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত ছিল। কাজে অবিলম্বে শিলং সালাউদ্দিনকে মন্ত্রিসভা থেকে প্রত্যাহার করা হোক এবং দেশপ্রেমিক জনবন্ধক যারা নীতি মেনে চলবে না, যারা বেগম খালেদা জিয়ার পুত্র তারেক জিয়াকে কুপথে পরিচালনা করবে, কুপরামর্শ দেবে, পতিত স্বৈরাচারের পথে হাঁটার জন্য উদ্বুদ্ধ করবে, পতিত স্বৈরাচারের লোকদেরকে পুনর্বাসন উদ্বুদ্ধ করবে, তাদেরকে ছাঁটাই করে দেশপ্রেমিক জিয়ার অনুসারী খালেদা জিয়ার অনুসারীদেরকে মন্ত্রিসভা পুনর্গঠন করুন এবং বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে জবাবদিহিতামূলক সরকার পরিচালনা করুন। না হলে আমরা যে আপনাদেরকে 5 বছর রাখতে চাচ্ছি, আমরা চাইলেও রাখতে পারবো না। আপনাদেরকে সেই ফ্যাসিবাদের পথেই, পালানোর পথেই হাঁটতে হবে। কাজেই সেই হুঁশিয়ার উচ্চারণ করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের কথা শেষ করছি। এখন আমরা বিক্ষোভ মিছিল অংশগ্রহণ